নমস্কার সকলকে অ্যান্ড ওয়েলকাম টু নোটবুক। আমি গার্গী এবং আজকে আমি চলে এসেছি 13 এবং 14 জুলাই 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্স ডিসকাস করতে। ঠিক আছে, তো প্রথমেই সকলকে সুপ্রভাত, আ ভেরি ভেরি গুড মর্নিং টু অল অফ ইউ। জাস্ট একটা দুটো জিনিস বলে দিতে চাই যে গত শনিবারে তোমরা জানো যে আমাদের ওই প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন আলোচনা ছিল স্ট্যাটিক জিকের 8টা থেকে, বাট একটা নোটিশ আমি দিই যে ডিউ টু মেডিকেল এমার্জেন্সি আমি ক্লাসটা নিতে পারিনি। ঠিক সেই কারণেই গতকালের সকালে যে কারেন্ট অ্যাফেয়ার্সটা নেব বলেছিলাম সেটাও নিতে পারিনি, একটু সমস্যা হয়েছিল। তোমাদের আকাশ স্যারের শরীর খারাপ হয়ে যায় হঠাৎ করেই এবং ওকে আমাকে হসপিটালে নিয়ে যেতে হয় একদম জাস্ট ক্লাসের আগেই। তো সেই কারণে তো এখন একদম ঠিক আছে ও। ডিউ টু গ্যাস একটা সমস্যা হয়ে গেছিল এবং আমি মানে রীতিমতো ভয় পেয়ে গেছিলাম, কারণ হঠাৎ করে প্রচন্ড শরীর খারাপ হয়ে যায়। তো থ্যাংক ইউ টু তো সরি টু অল ফর দ্য ডিলে, পোস্টপোন করতে হয় আমাকে ক্লাসটা, যদি আমি বলেছিলাম যে আমি রেগুলার ক্লাস নেব। আচ্ছা চলো, এবার নেক্সট হচ্ছে যে শনিবারের যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের ক্লাসটা ছিল সেটা আমরা আগামী কাল রাত 8টায় নেব। ঠিক আছে, আর আজকে রাত 9টায় যেমন শিডিউল আছে যে কারেন্ট অ্যাফেয়ার্স এর সেট 4 আমরা আলোচনা করব। ঠিক আছে, তো লেটস স্টার্ট দিস ক্লাস। 13 এবং 14 জুলাই 2024-এর ক্লাস এবং আজকের ফার্স্ট কোয়েশ্চেন, which day was declared by the government as constitution killing day? কনস্টিটিউশন কিলিং ডে হিসাবে কোন দিনকে গভর্নমেন্টের তরফে ঘোষণা করা হয়েছে? যদি আমরা একটু মনে করি তাহলে জাস্ট মনে রাখতে হবে ইট ইজ 25th অফ জুন, 25শে জুন দিনটাকে কনস্টিটিউশন কিলিং ডে ঘোষণা করা হয়েছে। কেন ঘোষণা করা হয়েছে? কারণ এই দিনেই অন 1975 কিন্তু এমার্জেন্সি ঘোষণা করা হয়েছিল। আশা করি আমরা সকলেই জানি যে ভারতবর্ষে এমার্জেন্সি কি, কেন, কিভাবে। তো যাই হোক, আমরা সবাই যারা তোমরা আছো আশা করছি আমাদের যে চ্যাপ্টারে এমার্জেন্সি প্রভিশনের কথা বলা আছে, 3 ধরনের এমার্জেন্সি প্রভিশন সবাই জানো। তো সেই তার 352 ধারা অনুযায়ী 1975 সালে 25th অফ জুন এমার্জেন্সি ঘোষণা করা হয়। 21 মাস অব্দি এমার্জেন্সি লাগু থাকে ভারতবর্ষে। ওই সময় প্রধানমন্ত্রী ছিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী। উনি ডিক্লেয়ার করেন, অ্যাকচুয়ালি উনি তো না, প্রেসিডেন্ট ডিক্লেয়ার করেন এবং সেই সময় প্রেসিডেন্ট হচ্ছেন ফখরুদ্দিন আলী আহমেদ। ঠিক আছে, মনে করা হয় যে এই যে এমার্জেন্সি ঘোষণা সেটা কনস্টিটিউশনকে হত্যা করা দিবস, সেই কারণে এটা কনস্টিটিউশন কিলিং ডে বা সংবিধান হত্যা দিবস হিসেবে এই দিনটাকে ঘোষণা করা হয়েছে। ঠিক আছে, যেটা বললাম যে এমার্জেন্সি 3 ধরনের হয়। একটা হচ্ছে ন্যাশনাল এমার্জেন্সি 352 আর্টিকেল। এটা বেসিক্যালি তখনই ইমপ্লিমেন্ট করা হয় যখন ভারতবর্ষে, সম্পূর্ণ ভারতবর্ষে অথবা ভারতবর্ষের কোনো পার্টে সিকিউরিটির সমস্যা হয়, কোনো ইন কেস অফ এক্সটার্নাল অ্যাগ্রেশন, ওয়ার অর ইন্টারনাল কনফ্লিক্ট অথবা কোনো মেজর ডিজাস্টার হলে এই ন্যাশনাল এমার্জেন্সি ইম্পোজ করা যেতে পারে আন্ডার আর্টিকেল 352 অফ দি কনস্টিটিউশন। এছাড়াও আরো দুটো এমার্জেন্সির কথা বলা আছে আমাদের সংবিধানের মধ্যে। সেই দুটি হচ্ছে স্টেট এমার্জেন্সি, ন্যাশনাল এমার্জেন্সি যেটা বললাম অলরেডি কিন্তু আমাদের ভারতবর্ষে ডিক্লেয়ার করা হয়েছে মোর দ্যান ওয়ান টাইম। এবার মোর দ্যান ওয়ান টাইম তোমরা কমেন্ট করে জানাও যে আজ অব্দি ভারতবর্ষে কতবার ন্যাশনাল এমার্জেন্সি আন্ডার আর্টিকেল 352 অফ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ডিক্লেয়ার করা হয়েছে। জাস্ট সেকেন্ড একটু বলে যে স্টেট এমার্জেন্সি যেটা মেনলি আমাদের আর্টিকেল 356 এ বলা আছে, বা সেটাকে আমরা প্রেসিডেন্ট রুলও বলি, রাজ্য ভিত্তিক প্রেসিডেন্ট রুল। এটা যদি তোমরা আপাতত খবর দেখো তাহলে অনেক ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলের নিরীক্ষ এইটা বারবার আমরা খবরে দেখেছি যে 356 ধারা লাগু করা হোক। তো যখনই একটি স্টেট গভর্নমেন্ট কনস্টিটিউশনাল প্রভিশনকে ফলো করে না, বা মনে করা হয় যে কনস্টিটিউশনাল সিস্টেমকে ফলো করে চলতে স্টেট ফেল হয়েছে, তাহলে প্রেসিডেন্টের কাছে ক্ষমতা থাকে যে প্রেসিডেন্ট রাজ্য সরকারের কাছ থেকে ক্ষমতা নিজের আন্ডারে নিয়ে নেবে আর্টিকেল 356 লাগু করে। কিন্তু এটা কিন্তু পার্টিকুলারলি সেই স্টেটে লাগু করে, এটা কিন্তু সম্পূর্ণ ভারতবর্ষে লাগু হয় না। এজন্য এটাকে আরেকটা নাম হচ্ছে স্টেট এমার্জেন্সির আরেক নাম হচ্ছে প্রেসিডেন্ট রুল। কারণ এই সময়
প্রেসিডেন্টই কিন্তু রাজ্য শাসনের ক্ষমতা পেয়ে যায় এবং প্রেসিডেন্টের হয়ে রাজ্যের অ্যাডমিনিস্ট্রেশন রান করে কে? গভর্নর। ঠিক আছে, আন্ডার দ্য সুপারভিশন অফ প্রেসিডেন্ট। ঠিক আছে, তাহলে এটা কত নম্বর ধারা? আর্টিকেল 356। আর্টিকেল 356 বিভিন্ন সময় বিভিন্ন রাজ্যে লাগু করা হয়েছে, তো এটা ওইভাবে করা নেই। তবে হ্যাঁ, একটা প্রশ্ন, প্রথম প্রশ্ন করেছিলাম যে সারা ভারতবর্ষে কতবার আর্টিকেল 352 আন্ডারে ন্যাশনাল এমার্জেন্সি ঘোষণা করা হয়েছে? সেকেন্ড কোয়েশ্চেন। পশ্চিমবঙ্গে, ওয়েস্ট বেঙ্গলে কতবার প্রেসিডেন্ট রুল লাগু করা হয়েছে? এটা হচ্ছে সেকেন্ড কোয়েশ্চেন, উত্তর কমেন্ট করে জানাবে। আর থার্ড হচ্ছে ফিনান্সিয়াল এমার্জেন্সি, এইটা হচ্ছে আর্টিকেল 360। ঠিক আছে, কান্ট্রির ইকোনমিক কন্ডিশন যদি ধসে যায়, একদম আমি ধসে যাওয়া কথাটাই ব্যবহার করলাম, মানে এত খারাপ হয়ে যায় যে তখন দেশকে ঠিকঠাক চালানোর জন্য সেই ধরনের পুঁজি থাকে না রাজ্যের কাছে, মানে স্টেটের কাছে বা কান্ট্রির কাছে, সেক্ষেত্রে ফিনান্সিয়াল এমার্জেন্সি ইম্পোজ করা হয়ে থাকে কোন আর্টিকেল অনুযায়ী? আর্টিকেল 360 বা 360 ধারা অনুযায়ী। এবার কতবার ফিনান্সিয়াল এমার্জেন্সি লাগু করা হয়েছে, এটা হচ্ছে থার্ড কোয়েশ্চেন আজকে। ঠিক আছে, তো ন্যাশনাল এমার্জেন্সি কতবার লাগু করা হয়েছে, ওয়েস্ট বেঙ্গলে প্রেসিডেন্ট রুল কতবার এর আগে লাগু করা হয়েছে, এবং ফিনান্সিয়াল এমার্জেন্সি ভারতে কতবার লাগু করা হয়েছে, এই তিনটে প্রশ্নের উত্তর কমেন্ট করে জানাবে। নেক্সট, ওয়্যার ইজ দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট রামায়ণা টেম্পল বিং বিল্ড? বিশ্বের সবথেকে বড় রামায়ণা টেম্পল কোথায় তৈরি হবে? তো সেটা তৈরি হবে বিহারে। ওয়ার্ল্ডের সবথেকে বড় টেম্পল, ঠিক আছে, বিরাট রামায়ণ টেম্পল এর নাম। এটা কমেন্টস করা হয়েছে 20th জুন বিহারের ইস্ট চম্পারণ ডিস্ট্রিক্টে, এবং বলা হয়েছে এটার কাজ শেষ হবে 2025-এর মধ্যে। টেম্পলে প্রায় 3.67 লাখ স্কোয়ার ফিট জায়গা জুড়ে মেন স্ট্রাকচারটা তৈরি হবে। আর এখানে যে মূর্তিটা, মানে যে ডেটি থাকবে, তার হাইট হচ্ছে 270 ফিট উইথ অ্যানাদার স্ট্রাকচার অফ 190 ফিট। মানে সরি, ডেটির হাইটটা এটা যে মেন স্ট্রাকচার, তার পাশে অনেকগুলো তো ছোট 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 স্ট্রাকচার হবে, তো মেন স্ট্রাকচার যেটা সেটা হচ্ছে 270 ফিট, আর তার যে সেকেন্ড মেন হচ্ছে সেটা হচ্ছে 198 ফিট। টেম্পলটা যদি লেন্থ দেখি তাহলে সেটা হবে 280 ফিট এবং এর উইডথ থাকবে 540 ফিট। মনে কর এখানে কনস্ট্রাকশনে মহাবলীপুরমের গ্রানাইট ইউজ করা হবে এবং অ্যাপ্রক্স খরচ হবে প্রায় 500 কোটি টাকা। মনে করা হচ্ছে এই টেম্পলটা লম্বাতে ক্যাম্বোডিয়ার আঙ্কর ওয়াট টেম্পলের থেকেও কিন্তু উঁচু হবে। ঠিক আছে, নেক্সট, when was ইন্টারন্যাশনাল মালালা ডে সেলিব্রেটেড? ইন্টারন্যাশনাল মালালা ডে আমরা সবাই জানি, মালালা ইউসুফজাই সর্বকনিষ্ঠ নোবেল প্রাপক একজন ব্যক্তিত্ব। 12ই জুলাই আমরা প্রত্যেক বছর ইন্টারন্যাশনাল মালালা ডে অবজার্ভ করে থাকি, এবং এটা কিন্তু আমরা অবজার্ভ করছি ফ্রম 2013। ঠিক আছে, এই দিনটা পাকিস্তানি যে ফিমেল এডুকেশন অ্যাক্টিভিস্ট, ওনার যে সাহসিকতা, ওনার যে অ্যাক্টিভিটি, তার জন্যই কিন্তু এই দিনটার অবজারভেন্স। এই দিনটা এছাড়াও গার্লদের এডুকেশনের জন্য যে লড়াই, সেটাকেও কুর্নিশ জানায়। মালালা ইউসুফজাইয়ের জন্মদিন হচ্ছে 12ই জুলাই। ওনার 16তম বার্থডে, যেটা ছিল 2013 সাল, যেই সময় উনি একটা ইম্প্যাক্টফুল অ্যাপিয়ারেন্স এবং বক্তৃতা দিয়েছিলেন ইউনাইটেড নেশন হেডকোয়ার্টারে, যেটা নিউ ইয়র্কের ইউএসএ তে অবস্থিত। সেই দিনটা, সেই সময় থেকেই কিন্তু ইউনাইটেড নেশন ঘোষণা করে যে 12ই জুলাই ওনার জন্মদিনটাকে কিন্তু আমরা অবজার্ভ করব অ্যাজ মালালা ডে হিসেবে। ঠিক আছে, এখানে অনেকগুলো আমি তোমাদের ছোট ছোট প্রশ্ন করতে থাকবো এবং উত্তর দেব না, কমেন্ট করে তোমরা দেবে। সেটা হচ্ছে উনি কোন সালে নোবেল পান? নোবেল ইয়ার কোন সালে নোবেল পান, কমেন্ট করে জানাতে হবে। ঠিক আছে, ইম্পর্টেন্ট কিছু ডে জুলাইতে এখন অবধি আমরা যেগুলো পড়েছি: 1 জুলাই ন্যাশনাল ডক্টর ডে, জিএসটি ডে এবং ন্যাশনাল চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ডে। 2nd জুলাই ওয়ার্ল্ড স্পোর্টস জার্নালিস্ট ডে, ওয়ার্ল্ড ইউএফও ডে। 3rd জুলাই ন্যাশনাল প্লাস্টিক ব্যাগ ফ্রি ডে। 6th জুলাই
ইন্টারন্যাশনাল কোঅপারেশন ডে, 6 জুলাইতে আমরা ওয়ার্ল্ড জুনোসিস ডে অবজার্ভ করি। 10th অফ জুলাই ন্যাশনাল ফিশ, এটা ফিস্ট হয়ে গেছে, ফিশ ফার্মার ডে। 10th জুলাই ওয়ার্ল্ড পপুলেশন ডে, এটা 11th জুলাই হবে। আর 12th জুলাই ওয়ার্ল্ড পেপার ব্যাগ ডে, ঠিক আছে। এছাড়া ওয়ার্ল্ড 12 জুলাই আমরা মালালা ডেও অবজার্ভ করি, ঠিক আছে, ক্লিয়ার। চলো নেক্সট, which country's AI company has launched the world's first voice assistant MOSI? তাহলে ফ্রান্সের একটি এআই কোম্পানি, ফ্রেঞ্চ এআই কোম্পানি কুটাই এর তরফ থেকে বিশ্বের প্রথম, যেহেতু বিশ্বের প্রথম এই কারণে আমি প্রশ্নটা রেখেছি, ওয়ার্ল্ড এর প্রথম ভয়েস অ্যাসিস্ট্যান্ট লঞ্চ করা হলো, তার নাম হচ্ছে মোসি। মোসি বেসিক্যালি ওই অ্যালেক্সা বা গুগল অ্যাসিস্ট্যান্টের মতোই কাজ করবে, ঠিক আছে। জাস্ট এই কারণে আমি প্রশ্নটা দিলাম, ওয়ার্ল্ড এর প্রথম AI ভয়েস অ্যাসিস্ট্যান্ট। নেক্সট, where did the Birlestyk 2024 joint military exercise takes place? কাজাখস্তানে জয়েন্ট কমান্ড এন্ড স্টাফ মিলিটারি এক্সারসাইজ, যেখানে আজারবাইজান, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান অংশগ্রহণ করেছিল এবং এটা অনুষ্ঠিত হয়েছে কাজাখস্তানে 9 থেকে 17 জুলাই, ঠিক আছে। এটা এই কারণে গুরুত্বপূর্ণ কারণ প্রথমবার সেন্ট্রাল এশিয়াতে কোনো এক্সারসাইজ হলো যেখানে কিনা চায়না বা রাশিয়া পার্টিসিপেট করেনি, ঠিক আছে। আচ্ছা, কাজিন কিছু ইন্ডিয়া আর কাজাখস্তানের মধ্যে হয় কাজিন, দাসলেক ইন্ডিয়া আর উজবেকিস্তানের মধ্যে হয়, আর খঞ্জার হচ্ছে ইন্ডিয়া আর কিরগিজস্তানের মধ্যে হয়। Where was the 132 second session of the International Maritime Organization Council held? তাহলে ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের 132তম সেশন কিন্তু অনুষ্ঠিত হয়েছে 8 থেকে 12 জুলাই লন্ডনে। এটা হাইব্রিড মোড, মানে কিছুটা ফিজিক্যাল হয়েছে এবং কিছুটা ভার্চুয়ালি হয়েছে, ঠিক আছে। ইন্টারন্যাশনাল ম্যারিটাইম অর্গানাইজেশন স্পেশালাইজড অর্গানাইজেশন ইউনাইটেড নেশনে, যার প্রধান উদ্দেশ্য হচ্ছে রেগুলেটিং শিপিং, ঠিক আছে, মানে মেরিন ওয়েতে বা জলজ পথে যে ট্রেড হয়, শিপিং হয়, সেটাকে রেগুলেট করা। 1948 এর গঠন, হেডকোয়ার্টার লন্ডনের ইউকেতে, মানে এটা তার হেডকোয়ার্টারেই অনুষ্ঠিত হয়েছে। সেক্রেটারি জেনারেল বর্তমানে আছেন আর্সেনো ডমিনগুয়েজ এবং পেরেন্ট অর্গানাইজেশন হচ্ছে ইউনাইটেড নেশন ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল। নেক্সট চলে যাচ্ছি, আচ্ছা এটা কালারটা করতে ভুলেছি। According to the World Prospects 2024 report released by the United Nations, what will be the percentage decrease in India's population after 2060? Just recently World Prospect 2024 বলে একটি রিপোর্ট পাবলিশ করা হয়েছে এবং এই রিপোর্টে বলা হয়েছে যে 2060 অবধি, ঠিক আছে, এটা ভালো করে দেখো, এই রিপোর্টটা শো করছে যে 2060 অবধি কিন্তু ভারতের পপুলেশন ক্রমশ বেড়ে যাবে। এখন মনে করা হচ্ছে 1.4 বিলিয়ন আছে ইন্ডিয়ার পপুলেশন, কিন্তু 2060 অবধি এটা কিন্তু ক্রমশ বাড়তে বাড়তে 1.7 বিলিয়নে যাবে, ঠিক আছে। কিন্তু আফটার 2060 এটা কিন্তু ডিক্রিজ করবে বাই 12%, ওকে। ইউনাইটেড নেশনের তরফ থেকে বলা হয়েছে যে মোটামুটি এই পুরো ডিকেট মানে এই পুরো 2000 ডিকেটটা, এই পুরো 2000 মানে 2099 অবধি কিন্তু ইন্ডিয়াই ওয়ার্ল্ডের মোস্ট পপুলেটেড কান্ট্রি হিসেবে থাকবে, এটাও বলা হয়েছে। হু ওন দি ওমেন সিঙ্গল টাইটেল এট উইম্বলডন ওপেন? উইম্বলডন ওপেন আমরা জানি 4টে গ্র্যান্ড স্ল্যাম হয়, তার মধ্যে উইম্বলডন যেটা রিসেন্টলি হয়েছে সেখানে মহিলাদের সিঙ্গলস যিনি জিতেছেন তিনি হচ্ছেন বারবোরা ক্রিসিকোভা, চেক রিপাবলিকের, যিনি তার প্রতিদ্বন্দ্বী জ্যাসমিন পাউলিনি কে হারিয়ে কিন্তু এই টাইটেলটা 2024-এ জিতে ফেলেছেন। আমি আমাদের যে 4টে প্রধান গ্র্যান্ড স্ল্যাম হন সেই 4টে কি কি, অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন, ইউএস ওপেন, যে ক্যাটাগরিতে লিখেছি সেই ক্যাটাগরিতেই হয়। বছরের প্রথমে অস্ট্রেলিয়ান ওপেন হয়, তারপর ফ্রেঞ্চ হয়, উইম্বলডন হয়, তারপর ইউএস হয়। এই 3টে অলরেডি হয়ে গেছে এই বছরে।
এবার শুধু বাকি আছে ইউএস ওপেন। এখানে আমি কোন কোন সালে এদের গঠন সেটাও দিয়েছি। অস্ট্রেলিয়ান ওপেন 1905, ফ্রেঞ্চ ওপেন হচ্ছে 1891, উইম্বলডন ওপেন হচ্ছে 1877, আর ইউএস ওপেন হচ্ছে 1881। সব থেকে পুরনো গ্র্যান্ড স্ল্যাম হচ্ছে উইম্বলডন, ওল্ডেস্ট। আর সব থেকে নতুন হচ্ছে অস্ট্রেলিয়ান ওপেন, দিস ইজ নিউয়েস্ট। ঠিক আছে, ইয়ারগুলো মনে রেখো, কারণ তোমাদের যদি খেয়াল থাকে যে স্ট্যাটিস্টিকের একটা সেটে কিন্তু এই প্রশ্নটা ছিল। আচ্ছা, কোড, কোন কোড ইউজ করা হয়? অস্ট্রেলিয়ান ওপেনে গ্রাস কোড, ফ্রেঞ্চ ওপেনে ক্লে কোড, উইম্বলডনে হার্ড কোড। আমি একটা না গোলমাল করে ফেলেছি, সরি, এটা হবে হার্ড। আচ্ছা, উইম্বলডনটা হবে গ্রাস। ঠিক আছে, এটা একটু ভুল হয়ে গেছে, আমারই ভুল হয়ে গেছে। ঠিক আছে, আর ইউএস ওপেনে হার্ড কোড। আচ্ছা, মেন সিঙ্গেল এখানে আমি দিয়ে দিয়েছি, সমস্তগুলো আছে পিডিএফ এ তোমাদের থাকবে, সুতরাং চিন্তার কোনো দরকার নেই। ওকে, চলো নেক্সট। where will the first Divyang University of Eastern India will be open? তাহলে পূর্ব ভারতে প্রথম প্রতিবন্ধী বা পার্সন উইথ স্পেশাল এবিলিটিদের জন্য বা পার্সন উইথ ডিসেবিলিটিদের জন্য ইউনিভার্সিটি ওপেন করা হচ্ছে কোথায়? ঝাড়খণ্ডে। ঠিক আছে, ঝাড়খণ্ডে ওপেন করা হচ্ছে। ঝাড়খণ্ড গভর্নমেন্ট প্ল্যানিং করেছে যে ইস্টার্ন ইন্ডিয়ার, পূর্ব ভারতে সর্বপ্রথম স্টুডেন্টস যারা আছে ডিসেবিলিটির সাথে তাদের জন্য ইউনিভার্সিটি ওপেন করা হবে কোথায়? ঝাড়খণ্ডের রাঁচিতে। স্পেশালাইজ কোর্সেস থাকবে, স্পেশালাইজড এডুকেশনাল ইকুইপমেন্ট থাকবে সেখানে। এছাড়া একটা অ্যাডিশনাল এটা ইনফরমেশন, সেটা হচ্ছে গভর্নমেন্টের তরফ থেকে, ঝাড়খণ্ড গভর্নমেন্টের তরফ থেকে নবোত্থান স্কলারশিপ স্কিমের কথা ঘোষণা করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে এই যে পার্সন উইথ ডিসেবিলিটি অ্যান্ড অরফ্যান স্টুডেন্টদের জন্য যারা কিনা ঝাড়খণ্ডে, তাদের জন্য কিন্তু স্টেটের তরফ থেকে সম্পূর্ণ কোর্স ফি ফ্রি করে দেওয়া হবে, অবশ্যই মেরিটোরিয়াস স্টুডেন্টের জন্য। এবং যদি হায়ার স্টাডির ক্ষেত্রে ম্যাক্সিমাম 10 লাখ পার ইয়ার কিন্তু ম্যাক্সিমাম একটা লোন বা সাবসিডির ব্যবস্থা তাদের করা হবে। ঠিক আছে, যদি আমরা দুটো ইম্পর্টেন্ট জিনিস দেখি, তাহলে ওয়্যার ওয়াজ দি ফার্স্ট দিব্যাং পার্ক এস্টাবলিশ? তাহলে মধ্যপ্রদেশের হোসাঙ্গাবাদে প্রথম দিব্যাং পার্ক এস্টাবলিশড হয়েছিল। আর সেকেন্ড হচ্ছে ওয়ার্ল্ড দিব্যাং ডে আমরা 3rd ডিসেম্বর অবজার্ভ করে থাকি। নেক্সট, which state tops the SDG India Index 2023-24 released by নীতি আয়োগ? নীতি আয়োগের তরফ থেকে এসডিজি বা কি, এটা ফুল ফর্ম বলো, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল 2023-24 রিলিজ করা হয়েছে। এবং সেই রিপোর্ট অনুযায়ী ভারতবর্ষের টপ করেছে যে রাজ্য, সেটা হচ্ছে কেরালা। মানে আমরা জানি তো যে আমাদের সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল 17টা আছে। একটু আগে পরের পেজটা দেখে নি, তাহলে ক্লিয়ার হবে। সরি, এই পেজটা না, নীতি আয়োগ পরে দেখবো, নেক্সট পেজটা। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল, এটা বেসিক্যালি কালেকশন অফ 17টা গোল, যার প্রধান উদ্দেশ্য হচ্ছে যে একটা বেটার অ্যান্ড মোর সাস্টেইনেবল ফিউচারকে অ্যাচিভ করা। 17টা এমন টপিক যেটা যদি মোটামুটি অ্যাচিভ করা যায় তাহলে আমরা একটা বেটার ফিউচারে থাকবো। 2015-তে ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলির তরফ থেকে এটা ঘোষণা করা হয়েছিল এবং বলা হয়েছিল এই 17টা গোল অ্যাচিভমেন্টের ইয়ার হচ্ছে 2023। কি কি 17টা গোল? নো পভার্টি, জিরো হাঙ্গার, গুড হেলথ অ্যান্ড ওয়েলবিং, কোয়ালিটি এডুকেশন, জেন্ডার ইকুয়ালিটি, ক্লিন ওয়াটার অ্যান্ড স্যানিটেশন, affordable and clean energy, decent work and economic growth, industry innovation and infrastructure, reduced inequality, sustainable cities and communities, responsible consumption and production, climate action, life below water, life on land, peace, justice and strong institution, partnership for the goals। এই 17টা তোমরাই ভেবে দেখো, এই 17টা গোল যদি সত্যি অ্যাচিভ করা যায় তাহলে কিন্তু আমরা অনেকটা বেটার সোসাইটিতে থাকবো, তাই তো? তো এই 17টা গোল কোন দেশ প্রত্যেক ফিনান্সিয়াল ইয়ারে কতটা অ্যাচিভ করছে তার নিরিখে দেশের মধ্যে যে রাজ্যগুলো আছে তাদের র্যাঙ্কিং করা হয়। সেই র্যাঙ্কিং অনুযায়ী কেরালা প্রথম। যদিও ভারতবর্ষের ওভারঅল সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল কিন্তু 2020-21-এ 66 ছিল, সেখান থেকে
23-24 গিয়ে 71 হয়েছে, মানে ইমপ্রুভড হয়েছে। এবং এই ইমপ্রুভের প্রধান উদ্দেশ্য হিসেবে যেটা রিপোর্টে বলা আছে যে পভার্টি অ্যালিভিয়েশন, ইকোনমিক গ্রোথ এবং ক্লাইমেট অ্যাকশনের ক্ষেত্রে ভারতবর্ষ ভালো কাজ করেছে। এইখানে ওভারঅল কিছু র্যাঙ্কিং দেওয়া আছে। অবশ্যই কেরালার সাথে যে রাজ্যটা খুব ভালো কাজ করেছে সে হচ্ছে উত্তরাখণ্ড, অবশ্যই 79 স্কোর আছে। আর সেকেন্ড পজিশনে আছে তামিলনাড়ু উইথ 78 স্কোর, গোয়া হচ্ছে 77 স্কোরে। লাস্ট তিনটে রাজ্য হচ্ছে বিহার, ঝাড়খণ্ড এবং নাগাল্যান্ড। ঠিক আছে, ওয়ার্স্ট পারফর্মিং স্টেট। ইউনিয়ন টেরিটরির মধ্যে টপ পারফর্মিং হচ্ছে চণ্ডীগড়, জম্মু অ্যান্ড কাশ্মীর, পুডুচেরি, আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড এবং দিল্লি। নীতি আয়োগ, ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া, রিসেন্টলি আমরা জানি নীতি আয়োগ খবরে আছে। তো নীতি আয়োগের রিসেন্টলি মিটিং হয়েছে। ন্যাশনাল পলিসি থিঙ্ক ট্যাঙ্ক গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার গঠন হয়েছিল 2015 ফার্স্ট জানুয়ারি। ইম্পর্টেন্ট, যেগুলো আমি টিক মারছি প্রশ্ন দেয়। চেয়ারপারসন নরেন্দ্র মোদী না, অ্যাকচুয়ালি চেয়ারপারসন হন পিএম অফ ইন্ডিয়া। এটা চেয়ারপারসন যে পজিশনটা, দিস ইজ আ এক্স অফিসিয়াল পজিশন। ভারতের যিনি প্রধানমন্ত্রী থাকেন তিনি চেয়ারপারসন হন। ভাইস চেয়ারপারসন আছেন ডক্টর সুমন কে বেরি, ইকোনমিস্ট। সিইও আছেন বিভিআর সুব্রমণিয়াম। পেরেন্ট অর্গানাইজেশন মিনিস্ট্রি অফ প্ল্যানিং। কারা কারা থাকেন? প্রধানমন্ত্রী থাকেন, এই যে নীতি আয়োগের যে কাউন্সিল হয় সমস্ত রাজ্যে সিএম রা থাকেন। আশা করছি রিসেন্টলি সিএম রা কিছু স্টেটের পার্টিসিপেট করেছে, কিছু স্টেটের করেনি, এই নিয়ে খবরে আছেই নীতি আয়োগ। সিএম দের সাথে, মানে স্টেটের সিএম দের সাথে দিল্লি এবং পুডুচেরি সিএম ও থাকেন উপস্থিত। এছাড়া অন্যান্য ইউনিয়ন টেরিটরিগুলির ভাইস চেয়ারম্যানরা থাকেন, যাদের লেফটেন্যান্ট গভর্নররা থাকেন। ভাইস চেয়ারম্যান থাকেন এক্স অফিসিও এবং ফুল টাইম মেম্বাররা থাকেন। এটা আমরা পড়ে নিয়েছি। 11 নম্বর প্রশ্ন, আন্ডার হুজ চেয়ারম্যানশিপ হ্যাজ দি 16th ফিনান্স কমিশন কনস্টিটিউটেড আ 5-member অ্যাডভাইজারি কাউন্সিল। 5 মেম্বারের একটা অ্যাডভাইজারি কাউন্সিল রিসেন্টলি গঠন করা হয়েছে পুনম গুপ্তার নেতৃত্বে। ফিনান্স কমিশন একটু জাস্ট বলে, এটা জাস্ট ওয়ান লাইনারের প্রশ্ন, আমি যেটা ফিনান্স কমিশনের সম্পর্কে একটু বলবো। ভারতের 280 নম্বর কনস্টিটিউশনের 280 নম্বর ধারা অনুযায়ী ইন্ডিয়ান ফিনান্স কমিশন গঠন করতে পারে। কে গঠন করতে পারে? প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। 5 বছরের জন্য ফিনান্স কমিশন গঠিত হয়। এর যে মেম্বার আছে সেখানে একজন চেয়ারম্যান আছেন, 4 জন মেম্বার থাকে। এর প্রধান উদ্দেশ্য রাজ্য এবং সেন্ট্রালের মধ্যে ফিনান্সিয়াল রিলেশনকে দেখা। রিসেন্টলি আমরা দেখেছি যে 16তম ফিনান্স কমিশন গঠিত হয়েছে এবং তারা কিন্তু তাদের কাছে সময় আছে যে 31শে অক্টোবর 2025-এর মধ্যে তাদেরকে কিন্তু তাদের রিপোর্ট সাবমিট করতে হবে। 16th ফিনান্স কমিশনের টার্ম শুরু হয়েছে, হিসাব মতো শুরু হবে হচ্ছে 1 এপ্রিল 2026 থেকে। এবার দেখে নিই, এটা দাও ফার্স্ট ফিনান্স কমিশন, এই প্রশ্নটা দেওয়া হয় কবে গঠিত হচ্ছে আর তার কাজের ডিউরেশনটা একটু খেয়াল রাখবে। ঠিক আছে, কেসি নিয়োগী চেয়ারম্যান ছিলেন। রিসেন্ট 16th হচ্ছে 2024-এর গঠন হয়েছে, কিন্তু এর যে পিরিয়ড এটি কাজ করবে সেটা হচ্ছে 2026 থেকে 2030। অরবিন্দ পানাগরিয়া হচ্ছে রিসেন্টলি চেয়ারম্যান অফ 16th ফিনান্স কমিশন। লাস্ট প্রশ্ন, ওয়্যার উইল দ্য ফার্স্ট সায়েন্টিফিক ডিপ ড্রিলিং মিশন বি লঞ্চ? মহারাষ্ট্র। মহারাষ্ট্রের কোয়েনা ওয়ার্না রিজিয়নে কিন্তু রিসেন্টলি এই মিশনটা শুরু হবে। এর প্রধান উদ্দেশ্য হচ্ছে টু ড্রিল আ 6 কিমি ডিপ হোল ইনটু দ্য আর্থ ক্রাস্ট to study reservoir triggered earthquake in the active fault zone. তো এটাই আমাদের লাস্ট প্রশ্ন আজকে তোমাদের জন্য। এটা একটা জাস্ট শর্ট প্রশ্ন, আজকে অনেকগুলো প্রশ্ন অলরেডি তোমাদেরকে করেছি। হু হ্যাজ বিকাম দি ওয়ার্ল্ডস ফার্স্ট মিস এআই? ওয়ার্ল্ডের প্রথম মিস এআই কে হয়েছে? ঠিক আছে, তো এটা উত্তর দিও তোমরা। and অবশ্যই আমাদের সংকল্প ব্যাচ, দিস ইজ অনলি দ্য ফিজ ফর 1 year, 1 বছরের জন্য ফিজ। কোর্সের লিংক ভিডিও ডেসক্রিপশনে আছে, যদি কেউ চাও জয়েন করতে পারো। আজ রাত 9টায় দেখা হচ্ছে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর সেট 4 নিয়ে। আগামীকাল সকাল 9টাতে অবশ্যই দেখা হবে কারেন্ট অ্যাফেয়ার্স এর ডেইলি ক্লাসে, এবং 2017 এবং 2018 WBCS মেনের প্রিভিয়াস ইয়ার স্ট্যাটিক জিকে কোয়েশ্চেন নিয়ে দেখা হবে আগামীকাল রাত 8টায়। ধন্যবাদ, সারাদিন খুব ভালো থাকো, সুপ্রভাত আবারও।